আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোচনা তো প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, প্রায় সমাপ্ত। আজ আমি আলোচনা করব তোমাদের সাথে কিছু সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে। তো আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য, বিশেষ করে এসএসসি পরীক্ষা যারা আগামীতে দেবে তাদের উদ্দেশ্যে কিছু সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে দেখো তোমরা, একটি সৃজনশীল প্রশ্ন আমি দেখিয়েছি। সৃজনশীল প্রশ্নটি হলো, বোর্ডে তোমরা লক্ষ্য করো হোয়াইট বোর্ডের দিকে, পি কিউ আর তিনটি মৌল যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে 21, 29 এবং 18। এই উদ্দীপকটি দেওয়া আছে, লক্ষ্য করো। পি কিউ আর সিম্বলিক তিনটি প্রতীক, হচ্ছে তিনটি পরমাণুর প্রতীক, যাদের মধ্যে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা দেওয়া আছে 21, 18, 21, 29 এবং 18। 21, 29 এবং 18 এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলা দেওয়া আছে। জ্ঞানের প্রশ্নটি হচ্ছে উদ্দীপক রিলেটেড নয়, আমরা আগে জানি। অষ্টক তত্ত্বটি লেখ আছে। এটাও জ্ঞানের এই অনুধাবনের প্রশ্ন, যেটা উদ্দীপক এর সাথে সংশ্লিষ্টতা নেই। ক্যালসিয়ামকে মৃতক্ষার ধাতু বলা হয় কেন? প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো আছে সরাসরি উদ্দীপকের সাথে সম্পৃক্ততা আছে। গ প্রশ্নটি হচ্ছে, পি মৌলের ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করো। কিউ আবার ঘতে দেওয়া আছে উচ্চতর দক্ষতার প্রশ্ন, কিউ ও আর মৌল ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম মেনে চলে কিনা তা বিশ্লেষণ করো। এই চারটি প্রশ্ন, চারটি অংশ দেওয়া আছে। প্রথমটি হলো জ্ঞানের প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন, দ্বিতীয়টি হচ্ছে এই অনুধাবনের প্রশ্ন, তৃতীয় প্রশ্নটি হচ্ছে যেটা উদ্দীপক রিলেটেড, পি মৌলের ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করো। আর উচ্চতর দক্ষতা বা ঘতে দেওয়া আছে কিউ এবং আর মৌল দুইটি ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম মেনে চলে কিনা বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো। প্রথমে যে জ্ঞানের প্রশ্নটি হচ্ছে তার উত্তরে আমরা বলবো যে অষ্টক তত্ত্ব বলতে আমরা কি বুঝি। অষ্টক এই কোনো মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমরা দেখি এটির ভরভিত্তিকভাবে প্রণীত হয়েছে। এই ভরের সাপেক্ষে মৌলের পর্যায় সারণীতে যখন পর্যায় সারণীটি প্রণীত হয়েছে, তখন দেখা যায় যে একটি মৌলের এই ভরের পরে 8 নম্বর মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে কিছুটা সাদৃশ্যতা লক্ষ্য করা যায়। এই যে কোনো একটি নির্দিষ্ট মৌল এবং তার 8 নম্বর বা অষ্টক নম্বর মৌলটির ভৌত এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্যকে বলা হয় অষ্টক তত্ত্ব বা অষ্টক নিয়ম। এখন আমরা দেখি, অনুধাবনে দেওয়া আছে ক্যালসিয়ামকে মৃতক্ষার ধাতু বলা হয় কেন। প্রথমে আমরা দেখি মৃতক্ষার ধাতু বলতে কী বুঝি। কতগুলি মৌল আছে পর্যায় সারণীতে 2 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, দ্বিতীয় গ্রুপের মৌল, এই ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, স্ট্রনসিয়াম, এই যে মৌলগুলো আছে, এরা এই ধাতুগুলি এদের লবণ হিসাবে বা যৌগ হিসাবে মাটিতে অবস্থান করে। শুধু তাই নয়, এদের ক্ষারক বিশ্লিষ্ট হয়ে পানির সাথে ক্ষার উৎপন্ন করে, এজন্য এদেরকে বলা হয় মৃতক্ষার ধাতু। ক্যালসিয়াম যেহেতু দ্বিতীয় গ্রুপের একটি মৌল এবং তার যে লবণ, বিশেষ করে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ফসফেট, এই মৌলগুলা যৌগ হিসাবে মাটিতে অবস্থান করে
শুধু তাই নয়, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। এই জন্য ক্যালসিয়ামকে বলা হয় মৃত ক্ষার ধাতু। আমি বোর্ডের দিকে একটু যাচ্ছি, দেখো তোমরা। যেমন এই ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম অক্সাইড হিসাবে প্রথমে লবণ থেকে ভেঙে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট লবণ মাটিতে অবস্থান করে। ক্যালসিয়াম কার্বনেট যদি বিয়োজিত হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কি উৎপন্ন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এই ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে বা পানিতে সংশ্লিষ্ট হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। এই জন্য এই ক্যালসিয়ামকে বলা হয় মৃত ক্ষার ধাতু। আচ্ছা, এ গেল অনুধাবনের প্রশ্নের উত্তর। গতে দেওয়া আছে, অর্থাৎ প্রয়োগের মধ্যে পি মৌলের ইলেকট্রন বিন্যাসের আলোকে তার পর্যায় সারণীতে অবস্থান। যে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের জন্য তার ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। ইলেকট্রন বিন্যাসের এই সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন সংখ্যা আছে তার সংখ্যার উপর নির্ভর করে তার গ্রুপ। আর উচ্চতর কোয়ান্টাম সংখ্যা যত আছে, অর্থাৎ যতটি পর্যায় আছে, ধরা যায় যতটি পর্যায় আছে তা হলো তার পর্যায় যতটি। দেখা যাক একটা ইলেকট্রন বিন্যাস স্ক্যান্ডিয়ামের। এখানে লক্ষ্য রাখো শিক্ষার্থীরা, এই যে পি কিউ আর তিনটি মৌল, যাদের প্রোটন সংখ্যা হচ্ছে 21, 29, 18। প্রথমে কিন্তু মনে মনে এই উদ্দীপকটি দেখে মৌলগুলি চিহ্নিত করে নিতে হবে। এখানে পি মৌলের এই প্রোটন সংখ্যা হচ্ছে 21, পি মৌলটির নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে 21, সুতরাং মৌলটি হচ্ছে স্ক্যান্ডিয়াম। আবার কিউ মৌলটি মধ্যে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে 29, তার মানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, অর্থাৎ মৌলটি হচ্ছে কপার। আবার আর মৌলটির পারমাণবিক প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে 18, সুতরাং এর পারমাণবিক সংখ্যা যেহেতু 18, মৌলটি হচ্ছে আর্গন। অতএব আমরা দেখি যে পি মৌলটি অর্থাৎ হচ্ছে স্ক্যান্ডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, এর ইলেকট্রন বিন্যাস হবে এরকম: 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2 দিয়ে এখানে একটা হবে। এখন এখানে পর্যায় হচ্ছে 1, 2, 3, 4। সুতরাং এই মৌলটির পর্যায় হচ্ছে 4। আবার মোট ইলেকট্রন সংখ্যা হবে ডি অরবিটালে যতটি সংখ্যা ইলেকট্রন প্রবেশ করে এবং এসে যতটি প্রবেশ করে তার মোট সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। অতএব তার গ্রুপটি হবে 1 যোগ 2 সমান 3। সুতরাং এই 21 নম্বর যে মৌলটি হচ্ছে, যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, এই স্ক্যান্ডিয়াম মৌলটি হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান হবে চতুর্থ পর্যায়ের তৃতীয় গ্রুপের মৌল। চতুর্থ পর্যায়ের তৃতীয় গ্রুপের মৌলটি হচ্ছে স্ক্যান্ডিয়াম। এভাবে আমরা যে কোনো মৌলের পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের আলোকে তার অবস্থান নির্ণয় করতে পারি। যে কোনো মৌল হোক, তার ইলেকট্রন বিন্যাস লিখে তার বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনিক কাঠামো দেখে আমরা বলে দিতে পারি তার অবস্থান পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর গ্রুপে আছে। অর্থাৎ পজিশন অফ অ্যাটম ইন পিরিয়ডিক টেবল উই ক্যান গেট ইজিলি। এবার আমরা দেখব যে উচ্চতর দক্ষতার শেষ প্রশ্নটি। এখানে দেওয়া আছে কিউ এবং আর মৌলগুলির মধ্যে কোনগুলি ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম মেনে চলে তা বিশ্লেষণ করো। এখানে কিউ এবং আর দুটি মৌল আছে। প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস লিখে দেখব যে এরা ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম মেনে চলে কিনা। তাহলে এখানে
কিউ মৌলটি হচ্ছে কপার, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2 2s2 2p 6 3s2 3p 6 3d 4s, এখানে হবে 1, এখানে হবে 10। আচ্ছা, পরে আলোচনা করছি। আর মৌলটি হচ্ছে আর্গন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, 1s2 2s2 2p 6 3s2 3p 6। এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা সবাই জানি আহ্বান নিয়ম অনুসারে প্রথমে যে সর্বশেষ যে 4s অরবিটালে ইলেকট্রন আছে, এটি এস অরবিটালে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পরে ডি অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন গমন করে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে ইলেকট্রন বিন্যাসে। ব্যতিক্রমটা হলো যে ডি অরবিটালে 10টি ইলেকট্রন রয়েছে। তার কারণ হলো একটি ডি অরবিটাল পূর্ণ হয় 10টি ইলেকট্রন দ্বারা, আর অর্ধপূর্ণ হয় 5টি ইলেকট্রন দ্বারা। এই অবস্থায় এরা এই অরবিটালটা অধিকতর সুস্থির বিন্যাসে বিন্যস্ত হয়। আর অধিক সুস্থিরতা অর্জন করার জন্য ডি অরবিটালে 6টি না হয় 5টি ইলেকট্রন যদি হাতে থাকে অবশ্যই 5টি ইলেকট্রন হবে, যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে। ঠিক কপারের ক্ষেত্রে 9টি ইলেকট্রন, যদি ইলেকট্রন অতিরিক্ত থাকে 9টি ইলেকট্রন কখনো হবে না ডি অরবিটালে, 10টি ইলেকট্রনই হবে, কারণ 10টি ইলেকট্রন দ্বারা ডি অরবিটালটা অধিকতর সুস্থির বিন্যাসে বিন্যস্ত থাকে। সুতরাং ডি অরবিটাল পূর্ণ অবস্থায় এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিক সুস্থির বিন্যাসে বিন্যস্ত থাকার কারণে এই ডি অরবিটালে 10টি ইলেকট্রন হবে, আর ক্রোমিয়ামের ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থায় 5টি ইলেকট্রন থাকবে। এটি ইলেকট্রন বিন্যাসের একটি ব্যতিক্রম নিয়ম পালন করে। সুতরাং এখানে যে এই কিউ মৌলটি অর্থাৎ কপার মৌলটি আছে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, সে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম পালন করে। তার একমাত্র কারণ পূর্ণ অবস্থায় সে অধিকতর সুস্থির বিন্যাসে বিন্যস্ত থাকে বা অধিক সুস্থিরতা অর্জন করে বা মোর স্টেবল কনফিগারেশন গঠন করে। আবার নিচের দিকে দেখি, আর মৌলটি হচ্ছে আর্গন, যার নিউক্লিয়াসে বলা হয়েছে 18টি প্রোটন থাকে, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। এর ইলেকট্রন বিন্যাসের দিকে আমরা লক্ষ্য করলে দেখি নিম্ন শক্তির অরবিটালে প্রথমে ইলেকট্রন গমন করে, পরবর্তীতে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। এতে বোঝা গেল এটি ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম পালন করে। সুতরাং আর মৌলটি অর্থাৎ আর্গন যে মৌলটি রয়েছে তা সে ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম পালন করে, আর কিউ যে মৌলটি রয়েছে সেটি ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম দেখায়। এই আলোচনাটুকু আমরা এখানে করে নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, তোমার যদি এই মৌলিক ধারণা থাকে, বিষয়বস্তু সম্বন্ধে ধারণা থাকে, যে কোনো সৃজনশীল প্রশ্ন যে কোনোভাবে আসুক না কেন তোমার পক্ষে উত্তর করা সম্ভব। আশা করি তোমরা আগামী পরীক্ষায় সফল হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার আজকের ক্লাস সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনার পর্বটি আজকেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।